ঘূর্ণিঝড়ের বিরূপ প্রভাব বিভিন্ন সমুদ্র বন্দরে এখনো বহির্নোঙরে বন্ধ পণ্য খালাস কার্যক্রম। মোবাইল ইন্টারনেট সেবায় করের বোঝা বাড়ানোর চিন্তাভাবনা, দীর্ঘমেয়াদী নীতি চায় অপারেটররা, প্রভাব পড়তে পারে বিনিয়োগেও। খাতুনগঞ্জে রেকর্ড ৪,০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এলাচ, চড়া অন্যান্য মশলার দরও, মধ্যস্বত্বভোগীদের দুষছেন ব্যবসায়ীরা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ঘূর্ণিঝড় রিমালের বিরূপ প্রভাব পড়েছে বিভিন্ন সমুদ্র বন্দরে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা, মোংলা সমুদ্র বন্দরে এখনও ৩ নম্বর সতর্ক সংকেত অ্যালার্ট ৪ অব্যাহত রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটির সচিব জানিয়েছেন, গতকাল থেকেই বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে এবং যেটিতে নতুন করে জাহাজ ফেরানো সম্ভব হচ্ছে না। মাদার ভেসেলগুলোকে বহির্নোঙরে সচল রাখা হয়েছে এবং কর্ণফুলীর উজানে নিরাপদে রাখা হয়েছে লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৪টি নিয়ন্ত্রণ কক্ষ খুলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেটিতে নিরাপদে রাখা হয়েছে অপারেশনাল ইকুইপমেন্ট। সমুদ্র বন্দর এবং কৃষিতে এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। আমরা সে বিষয়ে জানবো, আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সহকর্মী মামুনুর রশিদ অভি অপেক্ষা করছেন সেখানে। অভি, ঘূর্ণিঝড়ের প্রভাব তো রীতিমতো একটু একটু করে কমতে শুরু করেছে, কিন্তু কখন নাগাদ পুরোপুরি স্বাভাবিক হতে পারে বন্দরের কার্যক্রম সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেল কিনা? বৃষ্টি, ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু চট্টগ্রাম বন্দরে এখন পর্যন্ত অ্যালার্ট 4 জারি রয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত পণ্য ওঠানামা খালাস কার্যক্রম রয়েছে, সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেখানে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো কার্যক্রম চলছে না। এবং আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে কিন্তু গত রাত থেকে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ফলে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ক্ষয়ক্ষতি এড়াতে তাদের যেই কার্যক্রম, তাদের পক্ষ থেকে যেই পরিমাণে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং এরই মধ্যে কিন্তু সকল ধরনের জাহাজগুলো কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং লাইটারের জাহাজ থেকে শুরু করে সকল ধরনের পণ্যবাহী জাহাজ থেকে শুরু করে সবকিছু কিন্তু নিরাপদে রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু সকাল থেকেই চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম শুরু করেনি এবং তারা বলছেন যে সেই কার্যক্রম শুরু করবেন, তবে আবহাওয়া আর একটু যদি ভালো হয় সেক্ষেত্রে পরবর্তীতে তারা আসলে জানাবেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের কিছুই করছেন না। ফলে তারা বলছেন যে বৃষ্টিপাতের কারণে সেই বৃষ্টি কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে, ফলে এটি কিন্তু সবচেয়ে বড় শঙ্কার বিষয় এবং পরবর্তীতে আসলে তারা জানাবেন যে পণ্য ওঠানামা খালাস কার্যক্রম কখন করবেন বা কখন শুরু করবেন আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে জানা যাবে। ধন্যবাদ জানাচ্ছি অভিকে। দেখতে পাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী আকরামুল ইসলাম অপেক্ষা করছেন। আমরা তো মাত্রই আকরাম, সমুদ্র বন্দরে আসলে কি পরিস্থিতি সেটি জানছিলাম। কৃষি এবং ঘেরের উপরে এই ঘূর্ণিঝড়ের কেমন প্রভাব পড়তে পারে, বিশেষ করে চিংড়ির ঘেরে কি প্রভাব পড়তে পারে একটু জানাবেন। বৃষ্টি এখনো কিন্তু সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস এবং বৃষ্টিপাত হচ্ছে এবং এর ফলে উপকূলীয় অঞ্চলে যে চিংড়ি ঘেরগুলো রয়েছে, মাছের ঘের, এগুলো কিন্তু ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল রক্ষা বেড়িবাঁধ না ভাঙার কারণে কিন্তু যে মুহূর্তের মধ্যেই যে লোকালয় প্লাবিত হয়ে যায়, গ্রামাঞ্চল ভেসে যায়, মাছের ঘের ভেসে যায়, এবার কিন্তু সে ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। তবে বৃষ্টির ফলে মাছের ঘেরগুলো, কিছু কিছু মাছের ঘের কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং এভাবেই যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু মাছের ঘেরগুলো একেবারেই ভেসে যাবে। আবহাওয়া থেকে বলছে সারাদিনই কিন্তু এরকম বৃষ্টি থাকবে, ঝড়ো হাওয়া থাকবে এবং উপকূলের নদীতে কিন্তু পানির মাত্রাও বেশি থাকবে। তো সব মিলিয়ে যদি আর কৃষিতে যদিও এখন কৃষকের মাঠে
নাই, সে কারণে ধানের ক্ষয়ক্ষতি হচ্ছে না, তবে কিছু ফসলের ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে সবজি ক্ষেতের। তো সব মিলিয়ে নুসরাত বৃষ্টি আপনাকে জানাতে চাই, এখনো খুব বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আর মতো ঘটনা ঘটেনি, তবে এভাবে বৃষ্টিপাত চলতে থাকলে কিন্তু মাছের ঘের এবং ফসলের জমির ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি এখান থেকে দেখে মনে হচ্ছে যে এখনই ঘের যে সেটি তলিয়ে গেছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আকরাম। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত কয়েক প্রান্তিক ধরেই কমছে। বাড়তি করের বোঝা এই নেতিবাচক প্রবণতাকে আরও বেগবান করবে এবং খরচ বাড়লে ব্যবহার কমিয়ে দেবেন গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন এতে করে রাজস্ব আয়ের পরিমাণ কমবে, এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগেও। চলতি বাজেটে মোবাইল অপারেটরদের কাছ থেকে আরও বেশি রাজস্ব আহরণের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী বাজেটে ভয়েস কল এবং ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ছে 15% থেকে বাড়িয়ে 20% করা হতে পারে। অপারেটররা বলছেন এতে করে বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের। ইনফ্লেশনের কারণে আমরা বলবো যে কনজাম্পশনটাও কমে গেছে। এর আগেও যখন এই ধরনের ট্যাক্স বাড়ানো হয়েছিল আমরা দেখেছি যে কাঙ্ক্ষিত আসলে উদ্দেশ্যটা পূরণ হয়নি, কারণ যখনই আপনি টেলিকম সাবস্ক্রাইবারদেরকে এই ধরনের ট্যাক্স আপনি বাড়াবেন তখন কনজাম্পশনটা তারা অটোমেটিক্যালি কমিয়ে দেয়। সুতরাং যেই প্রবৃত্তিটা আপনি আশা করছেন ট্যাক্সটা বাড়িয়ে, সেই প্রবৃত্তিটি কিন্তু পাওয়া যায় না। 2015-16 অর্থ বছরের বাজেটে ভয়েস কলের প্রথম সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর প্রতি বছরই বাজেটে দফায় দফায় কর আরোপ করা হয়। দীর্ঘমেয়াদী কর নীতি চান মোবাইল অপারেটররা। যেটা মনে করি যে টেলিকম সেক্টরে যদি আবার ট্যাক্স বাড়ে, দেখা যাবে যে মানুষের ডিজিটাল ইউজেজ বা ডেটা ইউজেজ বা টেলিকমিউনিকেশন খাতে ইউজেজটা কমে যাবে। সেটা কি হবে, এটাতে কিন্তু ওভারঅল তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি মানুষের এফিসিয়েন্সি কমে যাবে। এফিসিয়েন্সি কমা মানে আমার গ্রোথ কমা। তো আমি সবসময় যেটা সরকারকে বলছি যে ট্যাক্স যাতে টেলিকমকে ওরকম করে চিন্তা করে হয় লং টার্ম, নট মিড টার্ম ও শর্ট টার্ম। সম্পূরক শুল্কের পাশাপাশি ইন্টারনেট সেবার উপর ভ্যাট ও সারচার্জ আছে। অন্যদিকে ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক 15 থেকে বাড়িয়ে 20% করতে চায় এনবিআর। প্রযুক্তিবিদরা মনে করছেন ভয়েস এবং ইন্টারনেট সেবায় উচ্চ কর হার এ খাতের বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। হতে পারে যে টেকনোলজি চেঞ্জের কারণে নতুন টেকনোলজিকে একটা প্রোডাক্টে কনভার্ট করে ওই জায়গাগুলোতে কিন্তু ইনভেস্টমেন্টের এখনো অনেক অপরচুনিটি আছে। আসলে ট্যাক্স রেজিমটাকে যদি আমরা কমফোর্টেবল করি ইনভেস্টরদের জন্য, সেক্ষেত্রে ইনভেস্টররা অবশ্যই মানে আপনার ইনভেস্টমেন্টের জন্য তারা কিন্তু চিন্তাভাবনা করবে এবং আমি শিওর যে আরও বেশি ইনভেস্টমেন্ট আসবে। গত কয়েক বছরে মোবাইল অপারেটরদের হতে সরকারের রাজস্ব দেশের জিডিপির 1% বেশি, যেখানে এর কর ও ফি প্রদানের পরিমাণ ছিল মোট সরকারি কর রাজস্বের 4.5% বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। কুরবানি ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা শেরপুরে চাহিদা বেড়েছে দেশীয় জাতের গবাদি পশুর। মানবদেহের জন্য ক্ষতিকর কোনো ওষুধ ব্যবহার না করে একেবারে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয় বলেই দাবি খামারিদের। এবছর জেলায় প্রায় 50,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। কোরবানির হাটে চাহিদার তালিকায় থাকে দেশীয় জাতের গবাদি পশু। কোনো রকম ভ্যাকসিন বা স্টেরয়েড ছাড়া গরু মহিষের কদর সবচেয়ে বেশি। সীমান্ত ঘেঁষা জেলা শেরপুরের গারো পাহাড় এলাকায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশুপালন করা হয়। অবারিত গোচারণ ভূমি ও গোখাদ্যে ভরপুর এসব এলাকার গরুর চাহিদা এবার ঈদেও। খামারিদের দাবি বাড়তি খাবার না দিয়ে পাহাড়ি অঞ্চলের লতাপাতা ঘাস খেয়েই মোটা তাজা করা হয় গবাদি পশুগুলো। আমরা কোনো কিনা খাদ্য খাওয়াই না, এতে আমাদের খরচও কম, গরুর স্বাস্থ্যও ভালো আছে। এই লতমত খাওয়ার জন্যই গরুর পুষ্টিকর বেশি, শক্তি বেশি, কোনো অসুখ বিসুখ নাই। আমরা ঘাসই খাওয়াই, আমরা গরু ঘাস খাই পালাও। তবে বন্য হাতির কারণে মাঝে মাঝে সমস্যার মুখে পড়েন রাখালরা। তবে সংকট কাটিয়ে এবছর লাভবান হবে বলে আশা খামারিদের। আমার গরুর স্বাস্থ্য ভালো আছে, আশা করি ঈদে ভালো দাম পাবো। পাহাড়ি আনি আহারে দিয়ে হাতির মাঝে নিয়ে খাওয়া টাওয়া লয়ে যাই আমরা। সীমান্ত অঞ্চলের খামারিরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অন্যান্য এলাকায় যেমন দানাদার খাদ্য কিংবা অন্যান্য স্টেরয়েড জাতীয় খাদ্য খাওয়ানোর ফলে একটা ভয় থাকে, আমার এই এলাকার গবাদি পশু সেদিক থেকে নিরাপদ। তো আমি আশা করি যে যদি আমার এই খামারিরা সীমান্তবর্তী এলাকা মানে বন্ধ রাখা যায়,
তাহলে কুরবানির সময় খামারিরা পশু যথাযথ মূল্য পাবে। এবছর জেলায় 50,000 গরু প্রস্তুত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে এলাচের দাম বেড়ে দ্বিগুণ। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে রেকর্ড 4,000 টাকা দরে, খুচরায় আরও বেশি। পর্যাপ্ত আমদানি এবং মজুদের পরেও লাগামহীন এই মূল্যবৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদেরই দুষছেন ব্যবসায়ীরা। কুরবানি ঈদ সামনে রেখে অন্যান্য মশলার দামও বেশ চড়া। কখনো কেজিতে 50 টাকা কমলে পরদিন বাড়ছে 200 টাকা। গত কয়েক মাস ধরেই এভাবেই দাম উঠানামা করছে এলাচের। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে রোববার পর্যন্ত মানভেদে এলাচ বিক্রি হয়েছে 2300 থেকে 4000 টাকা পর্যন্ত। কদিন আগেও দাম ছিল অর্ধেকেরও কম। পর্যাপ্ত আমদানি ও মজুদের পরও মূল্যবৃদ্ধির জন্য ডিউ প্রথা অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের কারসাজিকে দুষছেন ব্যবসায়ীরা। ডলার সংকটের কারণে তো আমাদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। মাল দুইটা আসতে পারতেছে না, দুইটা মেলসি দিতে পারতেছে না। এলাচিটা কেউ ওই সিলিপ বেছে, এইটা বেছে, সেটা বেছে, বেচাকেনি করে, কোনো কাজ নেই তো। হয়েছিল ব্যবসায়ীরা ওরা এখানে 4000, 3900, 4200 এইভাবে কি দিছিল, বেচা কিনা হচ্ছে ট্যাট করতেছে, কিন্তু ওইটাতে কোনো আদৌ মাল নাই, শুধু কাগজ বিক্রি করছে। এলাচ আজকে 4000 টাকা কেজি, আগামীকাল হয়তো সেটা 3500 টাকায় বা এমনকি 3000 টাকাও হয়ে যায়। আবার তারপরের দিন দেখা যায় সেটা আবার 4000 টাকা হয়ে যায়। এই যে অব্যবস্থাপনা এলাচের ক্ষেত্রে, সেটিকে আমার মনে হয় শৃঙ্খলার মধ্যে আনা উচিত। এদিকে পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব গিয়ে পড়ছে খুচরা বাজারে। বিভিন্ন খরচ যুক্ত করে খুচরায় দাম রীতিমতো ক্রেতার ধরাছোঁয়ার বাইরে। ডলার দাম বাড়ি গেছে, এই জন্য মালও দাম বাড়ি গেছে, এরকম বলছে আর কি। যেরকম বলে এরকম আমরা কিনে আনছি, আমাদেরকে এরকম ব্যস্ত আসছে। এখান থেকে গোড়ায় দাম বাড়তে নেব না, এখানে ট্রেড করে দিয়ে দিন, কিন্তু আগে কম ছিল, একটু ট্রেডের কারণে একটা মানে দাম বাড়ে গেছে। তো এরকম ওঠানামা করলে তো মানুষের একটা স্থিতি থাকে না। কেউ বলে যার দাম বেশি নিছেন, কম নিলে তো কেউ বলে না, হয়তো কালকে ছিল এত টাকা, আজকে এত বেড়ে গেছে কেন। বিভিন্ন ধরনের মানে কি জবাবদিহিতা করতে হয়। লাগামহীন মূল্যবৃদ্ধির পর থেকে খাতুনগঞ্জের আড়তদার ও পাইকাররা মজুদ আছে বলেই স্বীকার করছেন না। জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের ভয়ে অনেকে দোকান অর্ধেক বন্ধ রাখছেন, অনেকে পাহারা বসিয়েছেন। কোরবানি ঈদের আগে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। এই এলাচটা ছিল মনে করেন যে 2600 টাকা, এখন 3200 টাকা। জিরা যেটা কিন্তু 600, এখন 750। সিন্ডিকেট মেন্ডিকেট এটা আমরা বলতাম না, কারণ বাজার ডেলি বাড়ে এইটা বলতারি। কমতির বাজার দেখি না, সবই দেখি বাড়ে। এই সিন্ডিকেট না ভাঙলে কি আসলে ভুক্তভোগী কিন্তু আমরা সাধারণ জনগণ, কিন্তু সিন্ডিকেটটা তো এদের জন্য আমরা কিছু করতে পারি না। অতএব এটা যদি উপর মহল যদি একটা তদারকি করে, তাহলে তো আশানুরূপ ফল পাওয়া যাইতে পারে। কোরবানি ঈদ সামনে রেখে এলাচের মতো হলুদ, শুকনো মরিচ, জিরা সহ প্রায় সব মশলার দাম ঊর্ধ্বমুখী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আঙুর। জেলায় চাষ হওয়া আঙুরের স্বাদ ও বৈশিষ্ট্য বেশ ভালো মানের এবং কৃষি কর্মকর্তারা বলছেন ফল চাষে তারা উদ্বুদ্ধ করছেন অন্য যেসব চাষি আছেন তাদেরকে এবং দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। আর তাদের মতে আঙুর সহ বিদেশি জাতের ফলের চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে, এতে করে স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ তৈরি হবে। কুড়িগ্রামের মাটি আঙুর ফলে বেশ উপযোগী, অনেকেই ঝুঁকছেন বিদেশি জাতের ফলের বাগান তৈরিতে। সদর উপজেলায় আবু রাহান ফারুক 23 বিঘা জমিতে গড়ে তুলেছেন সমন্বিত ফলের বাগান। এখানে রয়েছে আঙুর, মালটা, কমলা, আপেল সহ দেশি বিদেশি জাতের বিভিন্ন ফলের গাছ। প্রবেশ পথে চোখে পড়বে থোকায় থোকায় ঝুলছে রেড রোজ, হ্যালোইন সহ বাহারি রঙের আঙুর। বাগানের প্রতি কেজি বিক্রি রেড রোজ, হ্যালোইন সহ বাহারি রঙের আঙুর। বাগানের প্রতি কেজি বিক্রি হচ্ছে মানভেদে 400 থেকে 500 টাকা দরে। মৌসুমে চারা বিক্রি করে আয় হচ্ছে লাখ টাকা। মালটা, কমলা এবং আম, অনেক প্রকার ফল রয়েছে, প্রায় 7 প্রকার ভ্যারাইটির মধ্যে প্রায় 200 জাত নিয়ে আমি কাজ করতেছি এখানে। বাণিজ্যিকভাবে কিছু জাত রয়েছে এবং কিছু গবেষণার জন্য, ভবিষ্যতের জন্য কি ভালো হবে আমাদের ওয়েদারে, ওই জন্য গবেষণার জন্য কিছু জাত নিয়ে কাজ করতেছি।
জেলার ফুলবাড়ির গঙ্গারহাট গ্রামের কৃষক রুহুল আমিন রাশিয়া, ইউক্রেন এবং তুরস্কের আঙুর চাষ করেছেন 2 বিঘা জমিতে। আমরা যদি এটা বাড়িতে যদি আনাচে কানাচে এগুলো লাগাই, সুন্দর মানে নিজের চাহিদা পূরণ করিও বাজারে বিক্রি করতে পারবো। ফল বাগানটা আমরা নিজেরা যাতে করতে পারি, সরকারি এবং বেসরকারি এনজিও তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে। ফলমূল খাইলে আমরা পুষ্টি পাবো, এখান থেকে আমাদের সুস্বাস্থ্যবান হব। সংশ্লিষ্টরা বলেছেন, আঙুর চাষ ছড়িয়ে দেওয়া গেলে আমদানি নির্ভরতা কমবে, স্থানীয় পর্যায়ে তৈরি হবে কাজের সুযোগ। আমি এ পর্যন্ত 2 বিঘা বাগান করি এবং এবছর আরও 2 বিঘা বাগান করার পরিকল্পনা করছি এবং এইরকম যে ফলন আমাদের দেশে হয় তাহলে আমাদের দেশে বাণিজ্যিক একটা প্রসার হবে আঙুর চাষের এবং আমরা কৃষকরা লাভবান হব। আঙুর ফলনের ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। বলছেন, এতে স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি হচ্ছে। 80টি জাতের মধ্যে 22টিতে ফল এবার ধরেছে। এটা এর কাটিং যদি আমরা কৃষকের হাতে পৌঁছায় দিতে পারি তাহলে আমাদের কুড়িগ্রাম জেলাও এই বিদেশি ফল, এই আঙ্গুরকেও আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা চাষাবাদ করতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি জাতের ফল বাজারজাতে নীতি সহায়তা দেওয়া প্রয়োজন। শাহদিন অন্তরা, যমুনা নিউজ। মালয়েশিয়ায় 5 মাস ধরে বাংলাদেশিদের বেতন আটকে রেখেছে জংথিয়ান ARDC SDN BHD নামের একটি কোম্পানি। কর্মীরা জানিয়েছেন, গেল 5 মাস ধরেই বেতন নিয়ে টাল বাহানা করছে প্রতিষ্ঠানটি। আজ নয় কাল এসব বলে কেবল কালক্ষেপণ করে যাচ্ছে মালিকপক্ষ। অন্যদিকে ঠিকই তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, এমনকি ওভারটাইমও করিয়ে নেওয়া হচ্ছে। শ্রমিকরা জানান, পরিবারকে তো পাঠাতে পারছেনই না টাকা এবং পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে নিজেদের হাত খরচও আর চালানো সম্ভব হচ্ছে না। উপায় না পেয়ে বাংলাদেশ দূতাবাসে শরণাপন্ন হন তারা। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মালিকপক্ষকে ডেকে আনা হয় দূতাবাসে এবং শ্রম সচিবের সাথে দীর্ঘ 2.5 ঘন্টা আলোচনার পর আগামী 2 মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয় প্রতিষ্ঠানটি। আর প্রতিশ্রুতি না রাখলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দূতাবাস জানিয়েছে। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।